ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থ পাচারের যে কেলেঙ্কারি, সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন পেশ করলো বাংলাদেশ প্রতিদিন। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন যে আপনার আমার মতন কি বাজারে বসে আলু পেঁয়াজ পটল বিক্রি করার মতন কোনো ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তিনি এমন একজন ব্যবসায়ী যিনি অর্থনীতির উপরে পিএইচডি করেছেন এবং ডক্টরেট উপাধি নিয়েছেন? এই যে আমরা তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলি, তিনি কি আসলে এই যে মেডিকেল ডক্টর? মেডিকেল ডক্টর না, তিনি কিন্তু অর্থনীতির উপরে পিএইচডি করেছেন এবং ডক্টরেট ডিগ্রি তার নামের পাশে লাগাইছেন। এইখান থেকে তিনি ডক্টর হয়েছেন। তো অর্থনীতির উপরে একজন পিএইচডি করা লোক, সে যদি ব্যবসা না করে, সেই যদি ব্যবসা না বুঝে, তাইলে ব্যবসা কি আপনি আমি বুঝি? আমরা ব্যবসা বুঝি না যদি সে ব্যবসা না বুঝে। এখন সে যে তার এত এত টাকা পয়সা খরচ করে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন করলো এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো, সেইটা কি এমনি এমনি করেছে? এবং তাতে তার যে অর্থের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সে যেই সকল অর্থ সেখানে খরচ করেছে, সেগুলো কি তিনি ইনকাম করবেন না? অবশ্যই করবেন। কেন করবেন না? কারণ তিনি নিজে একজন ব্যবসায়ী, তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত একজন সুনামধন্য ব্যবসায়ী। এখন সেই ব্যবসায়ী বাণিজ্য করতে বাংলাদেশে এসেছে। এখন বাণিজ্য না করেই কি চলে যাবে? কি মনে করেন? এবং তিনি যদি বাণিজ্য করেন, সেটা কি আপনার আমার মতন যে বাজারে গেলাম সুপারি নিয়ে বা কোনো কাঁচা বাজার নিয়ে এইগুলো বিক্রি করে বাজার থেকে কিছু কিনে তারপরে আমি বাড়ি ফিরে আসলাম? এটা বাজার। আর ওই বাজারে যারা কেনা বেচা করে তারা ব্যবসায়ী। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন অর্থনীতির উপরে পিএইচডি করা যে ব্যক্তিরা, তারা যেগুলো করে সেগুলো হয় বাণিজ্য। এখন বাজার, ব্যবসা, বাণিজ্য তিনটা ধাপ আছে। বাজার কারা করে? আপনার আমার মতন সাধারণ মানুষ, গরিব মানুষ। আমরা বাজারে যাই, 500-1000 টাকার বাজার করি, মাছ মাংস কাঁচা বাজার এবং যাবতীয় যা লাগে এই 500-1000 টাকার ভিতরেই আমাদের বাজার হয়ে যায়। তো আমাদের মতন সাধারণ মানুষ করে বাজার, যাদের বেতন 30-40 হাজার টাকার ভিতরে। এরপরে ব্যবসা করে কারা? যারা দোকানে অন্তত 20 লাখ টাকার মাল থাকবে, সেই মালামাল বিক্রি করে তারা মাসে 50-60 হাজার 1 লাখ টাকা ইনকাম করবে, এরা হচ্ছে ব্যবসায়ী। আর বাণিজ্য কারা করবে? বাণিজ্য করবে এরকমের অর্থনীতির উপরে পিএইচডি করা ব্যক্তি এবং যাদের মাথায় এরকমের হাজার হাজার মেটিকুলাস ডিজাইন এর ছবি আঁকা থাকে, যে কিভাবে কার পকেট থেকে টাকা ইনকাম করা যায় এবং কিভাবে কোনো দেশের উপরে এ ধরনের মেটিকুলাস ডিজাইন করে ওই দেশের সরকারের পতন করে দেশটাকে বিক্রি করে বা লুটে পুটে খেয়ে সেই দেশের সমস্ত মধু একেবারে আহরিত করে তারপরে নিজেকে একজন আল্লাহ অলি আউলিয়া হিসেবে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এইটা হচ্ছে বাণিজ্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাজার করছে না, ব্যবসাও করছে না, তিনি কিন্তু বাণিজ্য করছে। আপনার মাথায় রাখতে হবে, এটা আপনার আমার মতন 1000-2000 টাকার বাজারও না, 5-10-20 লাখ টাকার ব্যবসাও না, এটা হাজার হাজার বিলিয়ন টাকা পয়সার বাণিজ্য। সেই বাণিজ্যের একটি হিসাব দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। এখন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলার মতন কোনো মিডিয়া, কোনো গণমাধ্যম কর্মী কাউকে আপনি খুঁজে পাবেন না। তার এই সকল অন্যায়, দুর্নীতি এগুলো সম্পর্কে ব্যক্তিগতভাবে কথা বলে এরকমের খুব কয়েকজন গণমাধ্যম কর্মী দেখবেন, যারা তাদের ব্যক্তিগত যে ওয়েবসাইটগুলো আছে, সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, এই সকল জায়গায় তাদের মতামত প্রকাশ করে থাকে। যদি সবার আগে আমি বলি তাহলে গোলাম মাওলা রনি, 2 নম্বরে যদি বলি তাহলে মানচিত্রের পান্না ভাই।
আরেকজন আছে জিল্লু ভাই। এরা সবাই আমার শ্রদ্ধেয় এবং আমি এদের একদম নখের যোগ্যও না, আমি এতটাই নগণ্য। এই সকল ব্যক্তিবর্গ ছাড়াও আরো কিছু লোকজন আছে যারা দেশের বাইরে থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে। এটা বিরুদ্ধে না, বাস্তব কথাগুলা মানে বাস্তব প্রেক্ষাপটটা সেটা আয়নায় তুলে ধরা হয়। এখন দেখা গেল বাস্তব প্রেক্ষাপট যদি আয়নায় তুলে ধরতে যান, সেখানে কারো চেহারা যদি কুৎসিত হয় তাহলে তার কিন্তু অনেক রাগ হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা এরকমেরই, তার চেহারায় এতটাই কালিমা লিপ্ত, তার সামনে যদি কেউ আয়নাটা তুলে ধরে তাহলে তিনি নিজেকে সহ্য করতে পারবেন না। এজন্য তার উপর রাগান্বিত হয়ে তার মব বাহিনী দ্বারা তার ক্ষতি করতে পারে, তার পরিবারের ক্ষতি করতে পারে, তাকে জেলে বন্দী করে রাখতে পারে, অথবা জেলে নিয়ে নির্মম নির্যাতনে তাকে মেরে ফেলতে পারে। এরকমের আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের জেলখানায় বসে অলরেডি মৃত্যু হয়ে গেছে। তো এগুলো তিনি করবেন যদি তার সামনে কেউ আয়নাটা তুলে ধরে এবং তার সেই কুৎসিত চেহারাটা আয়নায় সে যদি দেখতে পায়। এজন্য তার বিরুদ্ধে কথা বলা যায় না। তারপরেও এই যে শ্রদ্ধেয় বড় ভাই যারাই আছেন তাদের কথা যে উল্লেখ করলাম, তারা বলেন আমি আমার মতন সর্বকনিষ্ঠ হিসাবে চেষ্টা করি বলার। তো যাই হোক, সবকিছুই আপনাদের প্রীতি, ভালোবাসা, ভালো লাগা সেই স্থান থেকেই আমি কথা বলি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থের কেলেঙ্কারি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে তার অর্থের দুর্নীতি এবং অর্থ পাচার সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশ প্রতিদিন। সেখানে বাংলাদেশ প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন ভাবে বর্ণনা করেছেন যে তিনি শুধুমাত্র তার গ্রামীণ ফোনের যে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে গ্রামীণ টেলিকম, সেখান থেকেই তিনি বছরে প্রায় 10,000 কোটি টাকার অর্থের কারচুপি করেন এবং এই টাকা পয়সাগুলো তিনি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেন। এখন চিন্তা করেন, শুধুমাত্র তার গ্রামীণ টেলিকম সেই প্রতিষ্ঠান থেকেই বছরে তিনি যদি 10,000 কোটি টাকা কর ফাঁকি দিয়ে অর্থ বিদেশে পাচার করেন, তাহলে গ্রামীণ ব্যাংক থেকে তিনি কত হাজার কোটি টাকা পাচার করেন। এছাড়াও নামি বেনামি বর্তমান সময় তার বহু ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে এবং আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের শেয়ারের 36% শেয়ার এই গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম যে সংস্থাটি আছে তার নামে, এবং তার শেয়ার ভ্যালু বর্তমানে 350 টাকার উপরে। তাইলে আপনি চিন্তা করতে পারেন যে তার শেয়ার থেকেও বাংলাদেশে কত হাজার হাজার কোটি টাকা তিনি বর্তমান সময় অর্থ পাচার করে নিয়ে যাচ্ছেন। তো এই সকল দুর্নীতির বিষয়ে বর্তমান সময় কিন্তু কোনো গণমাধ্যম, কোনো পত্রিকা, কোনো গণমাধ্যম কর্মী কেউ কথা বলতে পারে না। যদি কথা বলেই বসে তাহলে তার অবস্থা একদম এমন হবে, বাজারে আপনারা যদি আখের রস খেয়ে থাকেন তাহলে দেখবেন যে আখ থেকে যে মেশিন দ্বারা রস বের করা হয়, তাহলে দেখা যায় যে সেই আখ কোন ভাবে পিষে তার ভিতর থেকে রস বের করা হয়। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সকল দুর্নীতি নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যম কর্মী, কোনো গণমাধ্যম, কোনো পত্রিকা যদি কথা বলে তাহলে আখের রসের থেকেও করুণ অবস্থায় একদম পিষে তার ভিতর থেকে রস বের করে নিয়ে আসবে তার মব বাহিনী বা বর্তমান সময় প্রশাসন তার একদম হাতের আঙুলের ইশারায় চলে। বাংলাদেশের সেনাপ্রধান, সেনাবাহিনী, এখন তাদেরকে নিয়ে আর কোনো কথা শোনা যাচ্ছে না। সেনাপ্রধান ওই যে মাঝে সাঝে একটু গরম হয়ে তারপরে একদম নিস্তেজ হয়ে যায়। আবার বর্তমান সময় প্রেক্ষাপট এরকমের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির একটা নেগোসিয়েশন হয়ে গেছে যে সেনাপ্রধানও এখন কথা বলতে ভয় পায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার জুলাই সনদ ঘোষণার পরপরই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে টার্গেট করবে, এটা সবাই জানে, এবং তারপরে টার্গেট করবে বিএনপিকে এবং নিজেকে বাংলাদেশের সর্বা হিসাবে প্রতিষ্ঠিত করবেন। এবং তিনি যে আল্লাহর বড় একটি নিয়ামত
আল্লাহর একজন অনেক বড় অলিয়া উলিয়া, সেই হিসাবে নিজেকে পরিচিতি দান করবেন। এই যে সকল অর্থের পাচার বাংলাদেশ প্রতিদিন যে রিপোর্টটি করলো, এই সকল রিপোর্টের কোনো ভ্যালু থাকবে না। তবে সবচেয়ে বড় কথা, বাংলাদেশ প্রতিদিনকে অবশ্যই একটি ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের সবার, কারণ বর্তমান সময়ে এই দুর্নীতি বা এই দানবের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মতন অতটুকু মনে সাহস শক্তি বাংলাদেশ প্রতিদিন পেয়েছে বা নিতে পেরেছে, যার ফলে জানতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থের কারচুপি। শেখ হাসিনার 17 বছর ক্ষমতা বলে বাংলাদেশে টাকা ছাপানো হয়েছিল ৬২,০০০ কোটি, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের ক্ষমতা আমল যখন চলে তখন তিনি অলরেডি 25-30 হাজার কোটি টাকা ছাপিয়ে ফেলেছেন। বাংলাদেশের রিজার্ভের যে কি অবস্থা, জিডিপি যে বর্তমান সময় কোথায় নেমে গিয়েছে তার খবর কিন্তু কেউ রাখে না, এবং তার খবর কেউ দিতেও পারবে না, কারণ যদি দিতে যায় তাহলে একেবারে ওই যে আখের রস নির্যাস করে যে মেশিনে, ওই মেশিনের ভিতর ঢুকাইয়া তারপরে একদম সেই গণমাধ্যম কর্মীর তার শরীরে যে তেল চর্বি আছে তা নির্যাস করে ফেলবে। বর্তমান সময় এটাই প্রেক্ষাপট। তো এইসব বিষয় কথা বললে অনেক ভেবেচিন্তে তারপর বলতে হয়, কারণ যারাই কথা বলবে তারা জেলে বন্দী হতে পারে, তার মব বাহিনী থেকে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে ফেলতে পারে। এরকম বহুত কর্মকাণ্ড বাংলাদেশে ইদানিং চলতেছে। তো যাই হোক, কথা হলো অর্থের দুর্নীতি। তিনি তো অর্থের দুর্নীতি করতেই আছেন, এবং তিনি কি, তিনি হচ্ছেন অর্থনীতিবিদ একজন। অর্থনীতির উপরে পিএইচডি করে তারপর নিজের নামের পাশে সেই ডক্টর ডিগ্রি তিনি বসাইছেন। এখন তার যে শিষ্যরা আছে, তার যে মুরিদ আছে, তিনি হচ্ছেন পীর। তার মুরিদ কারা? এনসিপি জামাতের সদস্যরা। তাদেরকে তিনি যখন ওরস করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়, সেখানে ওরস তো সাধারণত বৃহস্পতিবারে হয়। যতগুলা মাজার আছে এইসব মাজারে দেখবেন যে ওরস হয় বৃহস্পতিবার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেখানে ওরস এমনকি প্রতিদিনও হয়। সেখানে তার মুরিদেরা থাকে, এনসিপির সদস্যবৃন্দ, জামাত ইসলামের সদস্যবৃন্দ। তারা অত্যন্ত নিবিড়ভাবে এবং মনোযোগ সহকারে সেই ওরসের নাম কীর্তন বা যে সকল কথাবার্তা হয় সেগুলো মানে তাদের হৃদয় থেকে একদম মস্তিষ্ক পর্যন্ত গেঁথে রাখে, এবং সেই মতো কাজ করে তারা বর্তমান সময় রাস্তার ফকির থেকে একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। আসিফ নজরুল, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, ঠিক আছে, তারপরে ওই যে কালো পাঠা বলি আমি যাকে, ওর নাম জানি কি, হাসনাত আব্দুল্লাহ, তারপর আরেকটা আছে না টেরা বাবুল, টেরা বাবুলকে চিনছেন, সার্জিস আলম। এই কোয়ালিটির যে সকল ফকির মিসকিন রাস্তাঘাটে এর আগে দেখা যাইতো যে হাতে থালা নিয়ে ঘুরে বেড়াতো, রিক্সা ভাড়ার টাকা থাকতো না পকেটে, লোকাল বাসে দাঁড়িয়ে কলেজ করত, 500 টাকা টিউশনির জন্য হেঁটে গিয়ে কোনো বাসায় গিয়ে প্রাইভেট পড়াই আসতো, সেই সকল ব্যক্তিরা বর্তমান সময় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই টাকা পয়সা কোথা থেকে আসলো? আমরা তো ভাই গরিব মানুষ। আমি মনে করি আমার থেকেও খারাপ ব্যাকগ্রাউন্ড ছিল ওদের, যারা এখন বর্তমান সময় নিজেদেরকে বর্তমান সময় সমাজের উচ্চ স্তরে প্রতিষ্ঠিত করেছে, এবং তাদের বিলাসবহুল পোশাক আশাক, বিলাসবহুল গাড়ি বাড়ি, এগুলো দেখেই বুঝতে পারবেন যে তারা বর্তমান সময় সমাজের কোন অবস্থানে রয়েছে। এখন তার পীরে ইনকাম করতেছে, তার মুরিদেরা ইনকাম করতেছে। এই ইনকামগুলো কোথা থেকে করে? এই ইনকামগুলো আপনার আমার টাকা পয়সা, বাংলাদেশের সাধারণ জনগণের, সাধারণ মানুষের টাকা পয়সা। এইভাবে সাধারণ মানুষের রক্ত ঘাম করা সেই টাকা পয়সা বর্তমান সময় বর্গীদের মতন লুটে পুটে খাচ্ছে সেই পীর এবং তার মুরিদেরা। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন এ ধরনের লুটতারাজ আর কতদিন চলতে থাকে। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।